দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন। আমরা কথা বলছি তার সাথে। আপনারাও আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন 818925493938 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সপ্তাহের প্রথম কার্যদিবস। আমরা দুই স্টক এক্সচেঞ্জের অবস্থান জানছিলাম, বিশেষ করে নির্বাচন পরবর্তী এখন পর্যন্ত পুঁজিবাজার অবস্থানগুলো আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসলে নির্বাচন পরবর্তী কারণ হতে পারে বা নতুন বছরের শুরু সেটা হতে পারে। মার্কেটে যতগুলো কথা চালু আছে তার মধ্যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে অর্থমন্ত্রী যিনি ছিলেন সেটার একটা পরিবর্তন, সেটা হতে পারে নতুন সরকারের কিছু কার্যক্রম, বাংলাদেশ ব্যাংকের কিছু ভূমিকা, নতুন মনিটারি পলিসি। আসলে সবগুলো দিকেরই কিছু পজিটিভ দিক শেয়ার হোল্ডাররা বিবেচনায় নিয়েছেন। শেয়ার মার্কেটটা দীর্ঘদিন ধরেই অনেকটা স্থবির মতো হয়েছিল। তারপরে গত বছর আমরা দেখেছিলাম কিছুটা আপ ডাউন গিয়েছে। তারপর এইটাতেই ছিল যে শেয়ার মার্কেটের প্রতি মানুষের বা বিনিয়োগকারীদের যে আগ্রহ সেটা বাড়ছে, ওটা প্রমাণ পাচ্ছিল। সেই বাড়াটার শেয়ার বিনিয়োগকারীরা অপেক্ষা করতেছিলেন যে নতুন পরিবর্তিত সরকার হয়ে দেশের অবস্থাটা কি হয়, অর্থনীতির অবস্থা কি হয়, কোথায় কোন ধাক্কা লাগে, সেই জিনিসগুলো তারা বুঝে নিতে চেষ্টা করছেন। যখন দেখলেন যে না, এরকম কোনো কিছু নেই এবং অর্থনীতিতে কোনো রকম খারাপ কোনো কিছুর কোনো বাতাস নেই, ভালো অবস্থান আছে, তখনই শেয়ার মার্কেটের দিকে বিনিয়োগকারীরা নতুনভাবে ঝুঁকলেন বলেই মনে হচ্ছে। সেই ঝুঁকিতেই আমরা দেখেছি যে ডিসেম্বরের শেষ দিকেই কিছুটা ভালো ছিল এবং জানুয়ারির শুরুর থেকেই মার্কেটটা আলটিমেটলি বিশেষ করে ভালো মৌলভিত্তি সম্পন্ন শেয়ার, যেসব শেয়ারগুলো আছে, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান যাদের আর্থিক প্রতিবেদন যেগুলো তারা প্রকাশ করে সেগুলো অনেক বেশি স্বচ্ছ বলে অনেকে যেটা ধরেন, যেগুলো রেগুলেটরি বডির কন্ট্রোল অনেক বেশি, যার কারণে এই শেয়ারগুলোতে প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। ভালো মৌলভিত্তি সম্পন্ন শেয়ার বলে আমরাও বলে থাকি। এই শেয়ারগুলোর প্রতি মানুষের আগ্রহ বেড়েছে এবং এই দুটো খাতে, ব্যাংক, ইন্স্যুরেন্স এবং আর্থিক প্রতিষ্ঠান, এই খাতে কিন্তু মার্কেটে একটা বড় অংশ দখল করে আছে। সো এই খাতে যখন সামান্য শেয়ারের প্রাইস বাড়ছে সেটা সূচকে বেশ ভালো একটা গতি দিচ্ছে। এই গতিটাতেই মার্কেটটা নতুন করে গতি পেয়েছে। এই সূচকের গতির সাথেই সঙ্গে সঙ্গেই মার্কেট যে ভলিউম, ট্রেড ভলিউম, সেটাও অটোমেটিক্যালি বেড়েছে এবং সূচক বেড়ে, ট্রেড ভলিউম বেড়ে মার্কেট বেশ ভালো একটা অবস্থানেই এখন আছে। সেটা বলা যাবে যে বিনিয়োগকারীরা স্বস্তির জায়গায় আছে, মোটামুটি এরকম একটা অবস্থান বর্তমানে মার্কেটে। আমরা আজকে একটি বিশেষ ইস্যু নিয়ে কথা বলতে চাই যে আমরা প্রায় সময় বিনিয়োগকারীদের সবসময় বলে থাকি যে আপনারা দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন, কোম্পানি সম্বন্ধে জানুন, এবং সে জানতে গেলে স্টক এক্সচেঞ্জের দ্বারস্থ হতে হয়। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির ওয়েবসাইটে অনেক তথ্য থাকে, সেগুলোকে দ্বারস্থ হতে হবে। এবং এটি নিয়ে আজকে গণমাধ্যম সমকালে সুন্দর একটি প্রতিবেদন আমরা দেখেছি। আমরা প্রতিবেদককে ধন্যবাদ জানাতে চাই যে যেই জিনিসগুলো, তথ্যগুলো ওয়েবসাইটে দিচ্ছে সেগুলো আসলে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এবং শেয়ার ধারণের বিষয়টি বিশেষ করে এই জায়গাটা আসলে স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, এই জায়গাগুলো আপনারা মূল্যায়ন কিভাবে করেন? আসলে স্টক মার্কেট খুব সেন্সিটিভ একটা জায়গা, খুব রিস্কি একটা জায়গা। রিস্কি বলে এর প্রত্যেকটা ইনফরমেশনই সেন্সিটিভ। এই সেন্সিটিভিটি নিয়ে কিন্তু আমরা সবাই কাজ করি। সবার কিন্তু এই জায়গাটা বিশাল দায়িত্ব রয়েছে। দায়িত্ব যেমন রয়েছে কোম্পানির যারা ব্যবস্থাপনা আছে তাদের দায়িত্ব রয়েছে, কোম্পানির যারা পরিচালক তাদের, এই কোম্পানিগুলো যাদের নিয়ন্ত্রক সংস্থা আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, দায়িত্ব রয়েছে তাদের। এদের শেয়ারগুলো ডিম্যাট অবস্থায় যারা হোল্ড করেন, সিডিবিএল, দায়িত্ব রয়েছে তাদের। সমন্বিত দায়িত্বের মাধ্যমে মার্কেটে কিন্তু সঠিক তথ্য আসে এবং এই সঠিক আসাটা জরুরি। কারোর কোনো জায়গায় কোনো অবস্থাতে তার দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই, কারণ এই তথ্যগুলো অ্যানালাইসিস করেই বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন। বিনিয়োগকারীদের তথ্য পাওয়ার জায়গা কোম্পানির প্রকাশিত স্টেটমেন্ট, তার অ্যানুয়াল রিপোর্ট, কোম্পানির যে তথ্যগুলো ডিএসসিতে দেয় সেখান থেকে তথ্য পাওয়া, সিডিবিএল যে তথ্য থাকে সেখান থেকে তথ্য পাওয়া। এই তথ্যগুলো যদি কেউ কোনোভাবে ভুল দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটার জন্য বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। বিনিয়োগকারীরা সেটার জন্য ভুল সিদ্ধান্ত নেবেন, তাহলে তার দায়টা কে নিবে? যিনি ভুল দিবেন তেনাকেই নিতে হবে। তো এই সেন্সিটিভ জায়গাতে তথ্য দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের খুবই সতর্ক হওয়া দরকার এবং সমন্বয়টা দরকার। কারণ তথ্য কোথা থেকে কোথায় যায়, কিভাবে সেটা ট্যালি করা হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। কোম্পানি তার তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জে দিচ্ছে, কোম্পানির প্রতিটা শেয়ার ট্রানজাকশনের সাথে সাথে সিডিবিএল সেই তথ্য আপডেট হচ্ছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সেই ডাটাগুলো তথ্য আকারে তারা দিচ্ছে, সিকিউরিটি এক্সচেঞ্জ সেগুলো দেখছে। সো সামগ্রিকভাবে সমস্ত কিছুর একটা সমন্বয় দরকার। ঢাকা স্টক এক্সচেঞ্জ কোনো কিছু প্রকাশ করতে গেলে কোম্পানি দিলে সিডিবিএল থেকে কিন্তু সে ক্রস চেক চেকিং করতে পারে, করার সুযোগ তার রয়েছে। সেই তথ্য যদি সিডিবিএলই না থাকে সেই জায়গায় আমি যাব। কিছু দর্শক ওয়েট করছেন, ফোনটি নিয়ে আসি। প্রিয় দর্শক, নাম বলে আপনার প্রাসঙ্গিক প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলেন।
আমি আলোচক সাহেবকে বলতে চাচ্ছি যে মার্কেট তো আপনি বাজে বলতেছেন, মিউচুয়াল ফান্ডের যে অবস্থা, এগুলি যদি না বাড়ে তাহলে মার্কেট কিভাবে হবে? জি ধন্যবাদ। জি আমি মনে করি গণতন্ত্রটা এখন শেয়ার মার্কেটে, জি কারণ একটা শেয়ার নিয়ে আমরা এগিয়ে যাওয়া যায় এবং আবার শেয়ার হোল্ডার ডাইরেক্টর নির্বাচনেও প্রতিনিধিত্ব করা যায়। সেই ক্ষেত্রে সামনে মেঘনা না যমুনার যে আপনার হচ্ছে শেয়ার হোল্ডার ডাইরেক্টর হচ্ছে, সেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের থেকে একটা প্রতিনিধি যাওয়ার সুযোগ আছে কিনা? জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটির অ্যানসার দিতে চাই আমরা। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এবং উনি যে লাস্টে বললেন যে প্রথম টপিকসটা পরেরটা আসছে, প্রথম টপিকসটা আসলে রিয়েলি সুন্দর, খুবই সুন্দর টপিক। যে মার্কেটে তো সব শেয়ারের দাম মোটামুটি বেশি একটু নড়ে চড়েছে, বাট মিউচুয়াল ফান্ডগুলোতে ওই রকম আহামরি পরিবর্তন আসেনি। এটার অন্যতম কারণ মিউচুয়াল ফান্ডের যে ফান্ডটা, এই ফান্ডের বড় অংশটা কিন্তু বিনিয়োগ থাকে শেয়ারে, অন্য মিউচুয়াল ফান্ডে বা শেয়ারে। সো শেয়ার মার্কেট যখন ভালো হবে, ভালো হলে সেই ভালোর ইম্প্যাক্ট মিউচুয়াল ফান্ডে যাবে। তো ভালো হতে গেলে, ভালোর ইম্প্যাক্ট যেতে গেলে সেটা একটা সময় দরকার। মিউচুয়াল ফান্ড যখন তার তথ্যগুলো প্রকাশ করে প্রতি সপ্তাহে, প্রতি মাসে এনএবি গুলো প্রকাশ করে, সেই এনএবি ভালো আসবে ততদিন কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেছে। সেই এক সপ্তাহ মার্কেট ভালো ছিল, মিউচুয়াল ফান্ড ভালো হয়নি। এখন মিউচুয়াল ফান্ডের এনএবি দেখে লোকে এখন মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকবে, মিউচুয়াল ফান্ড ভালো হবে। সো মার্কেট যদি ভালো হয়, এটা গ্যারান্টেড যে মিউচুয়াল ফান্ড মার্কেটকে ফলো করে অটোমেটিক্যালি ভালো হবে। মিউচুয়াল ফান্ড মার্কেটকে ফলো করে ভালো হবে, ফলো করেই পড়বে। মিউচুয়াল ফান্ড কখনো আগে খারাপ ভালো হবে না, আগে খারাপ হবে না। তো যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আছেন তারা ধৈর্য ধারণ পেয়ে যাবেন। যারা বিনিয়োগ করেননি তাদেরও বিনিয়োগের কিন্তু উত্তম সময় এখনই। মার্কেট যেহেতু ভালো আছে, ভালো হচ্ছে, মার্কেট থেকে যারা বিনিয়োগকারী তারা লাভ নিচ্ছে। সো মিউচুয়াল ফান্ডের যারা পরিচালনা দায়িত্বে আছে তারাও লাভ পাচ্ছে, সেই লাভের ইম্প্যাক্ট কিন্তু মিউচুয়াল ফান্ডে আসবে। অনেক মিউচুয়াল ফান্ড লসে ছিল, তারা দেখা যাবে গত বছর লাভ করেছে, এই বছর লাভ করতেছে, সামনে ডিভিডেন্ড দিবে। সো এই মিউচুয়াল ফান্ডগুলো যেগুলো 3 টাকা 4 টাকা 5 টাকায় রয়েছে, 10 টাকা ফান্ড, ওগুলো অলমোস্ট ফেস ভ্যালুতে চলে যাবে এবং সেটা ভালো একটা দিক। ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব বোর্ডে থাকা কিনা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলেছি। অনেকগুলো প্রতিনিধিদের রিয়েলি প্রতিনিধিত্ব বিভিন্ন জায়গাতে থাকা দরকার বলে আমরা মনে করি। কিন্তু এটাও বাস্তবতা যে একটা রেগুলেটরি ফর্ম আছে, সেই ফর্মের ভিতরে থেকেই পরিচালক হওয়ার। কোম্পানিগুলোতে সাধারণভাবে কোনো বিশেষ আইন ছাড়া পরিচালক হতে গেলে পরিচালক হওয়ার সুযোগ রয়েছে শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণ শেয়ার হোল্ড করে। নির্দিষ্ট পরিমাণ শেয়ারের ক্ষেত্রে কোম্পানি আইন এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রুলের ভিতরে একটু ছোট্ট কন্ট্রাডিক্টরি রয়েছে। কোম্পানি আইনে বলা হচ্ছে যোগ্যতা সূচক শেয়ার হলে সে পরিচালক হতে পারবে। যোগ্যতা সূচক শেয়ার কয়টা সেটা তার মেমোরান্ডামে উল্লেখ থাকবে। আরেকটা অপশন তো আছে, স্বাধীন পরিচালক তো আছে, কিন্তু সেটা কতটুকু স্বাধীন আছে সেটা অন্য ধরনের, তাতে আসলে কর্তৃত্ব বা ক্ষমতা অন্য লেভেলে। আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে রুল বলে দিল, সেখানে একজন পরিচালক যারা অতীতে ছিলেন তাদেরকে ন্যূনতম 2% শেয়ার হোল্ড করতে হবে। তাহলে নতুন শেয়ার হোল্ড কেউ যদি পরিচালক হয় তারও 2% হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। যদি 2% এর কারোর শেয়ার না থাকে, কোন পরিচালক শূন্য হয়, যাদের 5% শেয়ার আছে তারা এসে বিনিয়োগ করতে পারবে। তাহলে একটা কোম্পানির 2% শেয়ার বা 5% শেয়ারের যারা হোল্ডার তাদেরকে ক্ষুদ্র বিনিয়োগকারী বলতে আমি রাজি নেই। সো ক্ষুদ্র বিনিয়োগকারীদের আসলে কোম্পানিতে পরিচালক হওয়ার জায়গাটা এই জায়গাটার মাধ্যম দিয়ে ছোট করে দেওয়া হয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রুলের মাধ্যম দিয়ে। এখন বিকল্প যে ব্যবস্থাগুলো আছে, যে এই ব্যাংকে যেমন ডিপোজিটারদের থেকে পরিচালক করা, ইন্স্যুরেন্স কোম্পানিতে তাদের পলিসি হোল্ডারদের থেকে পরিচালক করা, এবং কর্পোরেট গভর্নেন্সের রুলে আমাদের যেটা ম্যান্ডেটরি করেছে যে 4 জনের জন্য, প্রতি 4 জন পরিচালকের জন্য 1 জন করে নিরপেক্ষ পরিচালক বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করা। এই জিনিসগুলোর মাধ্যমে কিছু পরিচালক যারা শেয়ার হোল্ডার না বা অল্প শেয়ারের মালিক তাদের পরিচালনার সুযোগ রয়েছে। তাছাড়া আইনে পরিবর্তন ছাড়া এই সুযোগটা নাই। জি, আরো কিছু দর্শক রয়েছেন ফোনগুলো নিয়ে। প্রিয় দর্শক, নাম বলে দ্রুত প্রশ্ন করবেন। হ্যালো, আমি রাজবাড়ী থেকে হাকিম বলছিলাম। জি বলেন। বলেন। কেয়া কসমেটিক্স 10% ডিভিডেন্ড দিতে চাইল, কিন্তু সেটা পরবর্তীতে স্থগিত হয়ে গেল। জি জি, আমি জানতে চাচ্ছি এর ভবিষ্যৎ কি আরো অন্ধকার? জি ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতি নেই, তারপর আবার আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটা বিরতি নিচ্ছি। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেনের সঙ্গে। ফিরে যাচ্ছি তার সাথে আবার আলোচনায়। বিরতির আগে যে দর্শক হাকিম সাহেব ফোন করেছিলেন, আসলে সিঙ্গেল স্টক নিয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার আমাদের নেই, তারপরে ওভারঅল যদি আসলে আমি সিঙ্গেল স্টক নিয়ে মন্তব্য করছি না, কিন্তু একটা কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো, সাবসিকুয়েন্টলি যে কোনো কারণে সেই ডিভিডেন্ডটা বন্ধ হতে পারে। ডিভিডেন্ড বন্ধ হওয়ার দুটো কারণ মূলত আছে। এক হলো শেয়ার হোল্ডাররা তাদের এজিএমে যে তারা ডিভিডেন্ড ওই পরিমাণ নিবে না, তার থেকে কম নিবে, বাড়াতে পারবে না, তার থেকে কম নিবে এমন প্রস্তাবনা পাস করতে পারে, নিবে না এমন প্রস্তাবনা পাস করতে পারে, কম যেহেতু কমের সুযোগ আছে। এগুলো শেয়ার হোল্ডার নিজেরাই করতে পারে, কোম্পানির স্বার্থে বাড়াতে পারবে না। যে পরিমাণ ডিভিডেন্ড প্রস্তাব করবে কিংবা বারণ করতে একদম বারণ করতে পারবে। কিন্তু
কিন্তু কোম্পানি ডিভিডেন্ড ঘোষণার পরে তার ডিভিডেন্ড দেওয়াটা বন্ধ হয়ে গেল। এটার কারণ হতে পারে যে সে যে আর্থিক প্রতিবেদনটা প্রকাশ করেছে, এই আর্থিক প্রতিবেদনটা যথাযথভাবে প্রকাশ হয়নি। অর্থাৎ এখানে যে পরিমাণ প্রফিট সে দেখাচ্ছে, এই প্রফিটে তার কোনো খরচ বা কোনো ইনকামে কোনো জায়গায় কোনো সমস্যা রয়ে গেছে। সেই সমস্যা থাকার জনিত কারণে ওই প্রফিটের উপর বেস করে ডিভিডেন্ড দেওয়াতে নিষেধাজ্ঞা দিতে পারে আমাদের নিয়ন্ত্রক সংস্থাগুলো। এটাও কোম্পানির স্বার্থেই। সো যে কোনো কোম্পানির ডিভিডেন্ড এরকম বন্ধ হয়ে যাওয়া মানে সাবসিকুয়েন্টলি সে আর কখনো ডিভিডেন্ড দিতে পারবে না, তার ওই জাতীয় প্রবলেম যেটা ছিল, যেটার কারণে ওই মুহূর্তে ডিভিডেন্ডটা স্থগিত করা হয়েছে, ওই প্রবলেমটা সলভ করে সঠিকভাবে আর্থিক প্রতিবেদনটা নিয়ে তবে সামনে আসতে হবে। এক্ষেত্রে ওই আজকে শুরুর আলোচনা বলছিলাম যে শেয়ার মার্কেট খুব সেন্সিটিভ জায়গা, প্রত্যেকে দায়িত্বশীল হতে হয়। আমার কোনো প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে আমাকে যখন ডিভিডেন্ড ঘোষণা করতেছে তার আগে আমার প্রফিট কি হচ্ছে, ডিভিডেন্ডের মতো পর্যাপ্ত ফান্ড আছে কিনা, কি অবস্থা, সেই অ্যানালিসিসের জন্য সঠিক প্রতিবেদনটা দরকার। এই প্রতিবেদনে কেউ যদি জাল জুয়াচুরি করি, ছলছাতুরি করি, তাহলে সেটা ইমপ্যাক্টটা শেয়ার মার্কেটে আসে। সেটা এখানে আরেকটু যেতে চাই, এই যে শেয়ার ধারণ নিয়ে আমরা আজকে শুরু করেছিলাম যে কোম্পানির কত পার্সেন্ট শেয়ার কার কাছে রয়েছে, কতটুকু ইনস্টিটিউশন হোল্ড করছেন, গভর্নমেন্ট কতটুকু করছেন, সাধারণ ইনভেস্টর রয়েছেন, ফরেন পোর্শন রয়েছেন, এই তথ্যগুলো সিডিবিএল এর কাছে যদি না থাকে তাহলে আমরা কোম্পানি একটি তথ্য দিল, সে তো সত্য দিতে পারে, মিথ্যা দিতে পারে, আমরা কিভাবে রিলাই করব, কি করা যেতে পারে? এই জায়গাটাতে আমার নিজের কিছুটা কনফিউশন রয়েছে। আমিও নিজের একটা কোম্পানির সেক্রেটারি এবং আমি গত 2003 সাল থেকে 18 অর্থাৎ 15-16 বছর সেক্রেটারি দায়িত্ব পালন করছি। আমার কোম্পানির এই সমস্ত তথ্য কিন্তু আমি সিডিবিএল থেকে নিয়ে আমার অ্যানুয়াল রিপোর্টে প্রকাশ করি। কারণ এই তথ্য আমার নিজের কাছে রেকর্ডে নেই। আমার শেয়ারের খাতা খুঁজে শেয়ার রেজিস্টার খুঁজে বের করা আমার পক্ষে এটা কঠিন কাজ। আমি সিডিবিএল এর কাছ থেকে এই ডাটাটা নিয়ে থাকি। সো সিডিবিএল এর কাছে এই ডাটা নেই, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সিডিবিএল এর ডাটা আছে, এখন সেই ডাটাটা এমন হতে পারে যে কোম্পানি তার কাছে ভুল ডাটা দিয়েছে, যার কারণে তার কাছে যে তথ্য আছে সেটাই ভুল, অথবা কোম্পানি ডাটা দিয়েছে যেটা বা তার কাছে আপডেট হয়নি, মানে কোম্পানি যে কেনাবেচা, এই কেনাবেচার কোনো তথ্য আপডেট তার যে কোনো কারণে হয়নি, যার কারণে বার্তাটা ভুল পৌঁছায়ছে। কোম্পানি যখনই কেনাবেচা হয়, এখন কিন্তু কোনো শেয়ারের কেনাবেচা ম্যানুয়ালি অর্থাৎ গোপনে হয়ে যাওয়ার সুযোগ নেই। এখন যেটা সুযোগ হবে সেটা প্রকাশ করে পরিচালক দিকটা আরো, কারণ সেটা তো একদম ডিক্লেয়ার দিয়ে পূর্ব অনুমতি নিয়ে করতে হয়। সো এই জায়গাটাতে সিডিবিএল যেহেতু একটা ইলেকট্রনিক মাধ্যম দিয়ে তারা এই টোটাল ট্রানজাকশনটা করে, এই জায়গাটাতে ভুল বা তার কাছে ডাটা নেই, আমার কাছে এই জিনিসটুকু কিন্তু আজকে যে রিপোর্টের কথা আমরা সমকালে দেখছিলাম, সেখানে কিন্তু তাদের কোট করে বলা হয়েছে যে তারা বলছেন যে তাদের এই ধরনের পুরোপুরি তথ্য নেই, ভবিষ্যতে তারা কোন ক্যাটাগরির কোন কতটুকু রয়েছে। আমি আমার কোম্পানির যে তথ্যগুলো আমি পাচ্ছি, অন্য কোম্পানিরা তারা পাচ্ছে না, তাদের ক্যাটাগরিতে ভিন্নতা আছে বা অন্য কোনো জটিলতা আছে কিনা জানি না। সেই জটিলতার জায়গাটা বা ক্যাটাগরির জায়গাটাতে যে সিডিবিএল এর সঠিক সিস্টেম না থেকে থাকে, তাহলে তারা ডেভেলপ করবে, সেই জিনিসটুকু আমি মেনে নিচ্ছি। আমি এই ক্যাটাগরিতে উন্নীত হয়ে গেলাম, আমি স্টক এক্সচেঞ্জ রিনিউয়ালাইজ করে ফেললাম, আমি স্ট্র্যাটেজি পার্টনার নিয়ে আসলাম, বিনিয়োগকারীদের দেখে শুনে বুঝে বিনিয়োগ করতে বলছি, আমার নিজের তথ্যগত জায়গাটি কেন? অবশ্যই সেটা বড় দুর্বলতা, যদি সেটা হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক এবং বড় দুর্বলতা। আমাদের আহ্বান থাকবে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যে নিয়ন্ত্রক সংস্থা এই জাতীয় দুর্বলতা যা আছে সেটা যত দ্রুত তারা সলভ করবে এবং বিনিয়োগকারীরা তাদের কাছ থেকে যে তথ্যটা নেবে সেই তথ্যটার জন্য বিনিয়োগকারীর যথাযথ তথ্য হয়, সঠিক তথ্য হয়, সেটা হলে যার গাফিলতি থাকবে, যার ভুল থাকবে, তাকে কঠোর পানিশমেন্ট হবে। এই জায়গাতে কোম্পানি করুক, সিডিবিএল করুক, স্টক এক্সচেঞ্জ করুক, এক্স্যাক্টলি এটা পানিশমেন্ট। সেটা কেউ যদি তার গাফিলতি প্রমাণিত হয়, এটা তার পানিশমেন্ট হতেই হবে। এখানে আমরা আশা করব নিয়ন্ত্রক সংস্থা এই জায়গাটা অনেক বেশি নজর দিবেন। আমি শেষ দিকে এসে আলোচনায় যেতে চাই যে ওভারঅল আমরা বাজারের যে অবস্থান, আমরা নতুন বছরে জানুয়ারিতে বসে কথা বলছি, শেষ দিকে এসে ডিভিডেন্ড মৌসুম রয়েছে সামনে, সবকিছু মিলিয়ে বিনিয়োগকারীরা কোন কোন জায়গায় অনেক বেশি নজর দিবেন বলে আপনি মনে করেন? আসলে বিনিয়োগকারীদের আমরা বারবার যে কথা বলি খুব কমন হয়ে গেছে, পানসে হয়ে গেছে যে দেখে শুনে বিনিয়োগ করার কথা। এরপরে এই যে দেখে শুনে সাথে বুঝে বলি, এই বুঝার জিনিসটুকু আছে। ব্যাংকের শেয়ারগুলোতে যেমন এখন লোকের আগ্রহ বেড়েছে, এটার অন্যতম কারণ দেখেন, একটা ব্যাংকের শেয়ার 10 টাকা 11 টাকা পড়েছিল, এই ব্যাংকটা গত বছর 14% 15% ডিভিডেন্ড দিয়েছে, 18% ডিভিডেন্ড দিয়েছে, তার শেয়ার 12 টাকায় পড়েছিল। তা আমি যদি একটা ব্যাংকের শেয়ার এখন এই ডিসেম্বর মাসে কিনি, আগামী মার্চ নাগাদ ডিভিডেন্ড পাই, 10%ও পাই, 3 মাসে 10% পাওয়া, আমি 11, 12, 13 টাকায় 14 টাকায় যদি কিনি, তো এই শেয়ারটা 10% ডিভিডেন্ড পেলে আমি তো ডিভিডেন্ড পেয়ে 1 বছরের জন্য আমি শেয়ারটা এমনিতে হোল্ড করে রাখতে পারি। সো 1 বছরের জন্য আমার বিনিয়োগ তো এমনিতেই সেফ বিনিয়োগ, কারণ মার্কেটে তো কোনো জায়গায় ফিক্সড ডিপোজিটে আপনি নিশ্চিতভাবে 10% আপনি পাচ্ছেন না, অথচ এখানে আপনি ঝুঁকিও রয়েছে। আর আগামী বছর ডিসেম্বর নাগাদ আবার ডিভিডেন্ডের কথা মাথা করে এই শেয়ারটা যদি আবার 1 টাকা 2 টাকা বাড়ে, আরো একটা ক্যাপিটাল গেইনও পেয়ে গেলাম। সব মিলে বছর শেষে যদি আমি 20% একটা রিটার্ন পাই, তা সেই শেয়ারে আমার চোখ বুঝে বিনিয়োগ করতে কোনো বাধা নেই, তো আমি বিনিয়োগ করে বসে থাকবো।
হ্যাঁ, যদি মাঝখানে কোনো কোনো দাম বাড়ে আমি ক্যাপিটাল গেইন নিলাম। সো এই পলিসিটা বিনিয়োগকারীদের নিতে হবে যে আমি কখন বিনিয়োগ করব, কোন শেয়ারে বিনিয়োগ করব, কত দিনের জন্য বিনিয়োগ করব, কখন বিক্রি করে বেরিয়ে আসবো, এই জিনিসগুলো অ্যানালিসিস দিলে সে সঠিকভাবে করতে পারে। তাহলে মার্কেট বাড়তেছে, বাড়াতে আতঙ্কিত হওয়া যাবে না। পড়ে যাচ্ছে আমার আতঙ্কিত হওয়ার অটোমেটিক্যালি প্রয়োজন নেই। বাড়লে অটোমেটিক্যালি কারেকশনের জায়গায় আসবে, কমলে অটোমেটিক্যালি কারেকশন হয়ে যাবে। কারেকশনে মার্কেট একটা ব্যালেন্স জায়গাতে থাকবে, যেন বিনিয়োগকারীদের আচরণ সঠিকভাবে শেয়ারের বুঝে দেখে শুনে হয়। তা না হলে গুজবের পিছনে ছুটলে বা কোনো পার্টিকুলার ইস্যু নিয়ে ছুটলে অনেক বাড়বে, আবার অনেক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জায়গাটাতে আমরা সতর্ক থাকবো। দ্বিতীয় সতর্কতা হলো যারা লোন নিয়ে শেয়ারে বিনিয়োগ করি, প্লিজ 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 লোন নিয়ে লং টার্মে কেউ বিনিয়োগ করবেন না। লোনটা যতটা সম্ভব কম ইউটিলাইজ করেন, নিশ্চিত কোন নিউজের ক্ষেত্রে লোন ইউজ করেন, আদারওয়াইজ লোন না নিয়ে শেয়ারে বিনিয়োগ করেন, সেটা আপনার জন্য অনেক বেশি মঙ্গল বয়ে আনবে। মার্কেট কিছুটা পড়ে গেলেও আপনি দেখবেন মার্কেটে টিকে থাকতে পারবেন, কিন্তু লোন নিয়ে বিনিয়োগ করলে মার্কেট পড়ে গেলে মার্কেটে টিকে থাকাটা সেই ঝুঁকি যদি তিনি গ্রহণ করতে পারেন তখনই কিন্তু সেই ঝুঁকিগুলো নেওয়া ওই ঝুঁকিটাতে যেরকম মানে নিশ্চিত গেইনে থাকলে ইনফরমেশন থাকলে তবে ঝুঁকিটা নেওয়া সাপোর্ট আমার রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু বিবেচনা করতে হবে। এবং আপনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আমি বিনিয়োগ কখন করছি, কেন করছি, কত দামে করছি, এই জায়গাগুলো যদি আমরা ঠিক করে একটু দীর্ঘমেয়াদে ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারি, এখান থেকে নিশ্চিত রিটার্ন পাওয়া কোনো কঠিন কিছু নয়। আমরা গুজবে কান না দিয়ে অমুকে কিনছেন অমুকে বিক্রি করে ফেলছেন সেই জায়গায় আমরা না থাকি। আমরা আশা করব এই জায়গাগুলো আমরা নজর দিব, এবং সাথে সাথে আমরা যে আলোচনাটা আজকে করেছি নিয়ন্ত্রক সংস্থা অত্যন্ত কঠোরভাবে এই জায়গাগুলো নজর দিবেন সেই প্রত্যাশাও রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একুশ টেলিভিশনের সমস্ত দর্শককে। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক নিয়ে কথা বলছিলেন উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেনের সঙ্গে। আমরা নিচে আরেকটা বিরতি, বেলা 1:30 পরে ফিরবো 21 বিজনেস। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।